স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। শুরুতেই ফুটবল বিশ্বকাপ 2026। স্পেন পর্তুগাল ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। স্পেনের কাছে হেরে পর্তুগালের বিদায়ের চেয়ে বড় বিষয় হয়ে ওঠে বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ ম্যাচের বিষয়টি। হতাশা ও বিষণ্ণতায় ভরা তার চোখ দুটি কান্না লুকানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। নিজে বহুবার বলেছেন, আমি যখন চাইব তখন অবসর নিব, আপনারা যখন চান তখন নয়। সেই ক্রিস্টিয়ানো রোনালদো এবার সত্যি সত্যি বুট জোড়া তুলে রাখার ঘোষণা দিলেন। 40-এর পরও বয়সকে স্রেফ সংখ্যা বানিয়ে খেলে যাওয়া রোনালদোর পা থেকে এসেছে অসংখ্য চোখ জুড়ানো গোল। আবার গোলের পর উদযাপনটাও নজর কাড়া। অথচ CR7 হিসাবে পরিচিত রোনালদোর পথ চলাটা মোটেও মসৃণ নয়। দারিদ্র, বাবার অকাল প্রয়াণ আর কিশোর বয়সে হার্টে জটিল রোগ, সব বাধাকে জয় করে কেবল অদম্য ইচ্ছা শক্তিতে ভর করে এগিয়ে যান। স্পোর্টিং লিপসন থেকে ওল্ড ট্রাফোর্ডের থিয়েটার অফ ড্রিমস স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে যিনি উইঙ্গার থেকে হয়ে ওঠেন গোল মেশিন। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রথম প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ জয় বিশ্বকে জানান দিয়েছিল ফুটবলের নতুন এক রাজপুত্রের আগমন। এরপর রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে রোনালদো নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। লিওনেল মেসির সঙ্গে তার সেই মহাকাব্যিক দ্বৈরথ ফুটবল বিশ্বকে উপহার দিয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা সময়। লস ব্লাঙ্কোদের হয়ে 4টি চ্যাম্পিয়ন্স লিগ, 441টি গোল আর একের পর এক রেকর্ড ভাঙ্গার খেলায় রোনালদো যেন হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। 5 বার ব্যালন ডি অর আর 4টি গোল্ডেন শু, যার শ্রেষ্ঠত্বের জীবন্ত প্রমাণ। 2004 সালের ইউরো ফাইনালে ঘরের মাঠে গ্রিসের কাছে হেরে সেই 18 বছরের তরুণের কান্নায় কেঁদেছিল পুরো ফুটবল বিশ্ব। কিন্তু হাল ছাড়ার পাত্র ছিলেন না তিনি। দীর্ঘ 12 বছর পর ইউরো কাপে ফ্রান্সের মাটিতে পর্তুগালকে এনে দেন ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ট্রফি। 2019 নেশনস লিগ জয় করে পর্তুগালকে তিনি বসিয়ে গেছেন ইউরোপের শ্রেষ্ঠত্বের আসনে। ক্যারিয়ারের শেষ লগ্নে ইউভেন্টাস কিংবা এশিয়ার মাঠে আল নাসর যেখানে খেলেছেন, বয়সকে জয় করে ফুটবল ইতিহাসে সর্বকালে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নিয়েছেন CR7। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করছে দলটি। গত রাতে এই মামলা দায়ের করা হয়। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সমাবেশ চলাকালে বিদ্যুৎ বন্ধ করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন এবং আহতদের দেখতে হাসপাতালে যান ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন। তিনি জানান, সমাবেশ চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়টি সহ ঘটনার সব দিক তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে এই ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে এনসিপির জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তারা আসলে সকল ক্ষমতা কুক্ষিগত করছে, পুলিশকে আবার দলীয়করণ করছে এবং এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে বিরোধী মতকে দমন করার জন্য তারা মাঠে সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়েছে। তবে সরকার এই পরিকল্পনা যদি থেকে থাকে তারা এটাতে সফল হবে না। আজকে আপনারা জানেন যে বিদ্যুৎ নিয়েই কিন্তু আজকে এই যে বিদ্যুৎ বন্ধ করে খুবই পরিকল্পিতভাবে এই হামলাটা করছে। দূর থেকে দেখলে মনে হবে কেউ যেন মাছ ধরছেন কিংবা পানিতে হারিয়ে যাওয়া কোনো কিছু খুঁজছেন, কিন্তু কাছে গেলেই দেখা যায় তারা বাঁশ দিয়ে ড্রেনে খোঁচা মারছেন, কেউ চালুনি দিয়ে কয়লার ময়লা সংগ্রহ করছেন, আবার কেউ পানির নিচে হাত ডুবিয়ে কাদা ও কয়লার ছোট ছোট টুকরো খুঁজে আনছেন। এভাবেই দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পাশে একটি কালো দুর্গন্ধযুক্ত ড্রেনে বুক সমান পানিতে নেমে কয়লা কুড়িয়ে জীবিকা নির্বাহ করছেন শতাধিক নারী। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ঠিক পিছনের অংশ দিয়ে এই ধরনের নোংরা পানি প্রবাহিত হয়, অর্থাৎ কয়লার সাথে মিশ্রিত হয়ে পানি প্রবাহিত হয়। এই পানি থেকেই এই দুর্গাপুর, শাকগ্রাম,
সহ এই কয়লা খনি গ্রামের আশেপাশের প্রায় 7 থেকে 8টি গ্রামের এই ধরনের নারীরা তাদের জীবনের কর্মসংস্থানের তাগিদে তারা কিন্তু কয়লাযুক্ত পানিতে নেমে ছোট ছোট কয়লার সংগ্রহ করছেন। এরকম নারী প্রায় 300 জন নারী রয়েছে, যা এই গ্রামের এক একটা টিম করে, অর্থাৎ 30 জনের একটি করে গ্রুপ করে সপ্তাহে একদিন করে রাতটার সময় তারা এখানে আসে এবং তার পরের দিন আবার রাত 8টার সময় চলে যায়। অর্থাৎ 24 ঘন্টায় এই রকম পানিতে তারা নেমে ছোট ছোট করে কয়লা সংগ্রহ করেন এবং এই আয় দিয়ে তারা তাদের পরিবার এর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, ছেলে মেয়েদের লেখাপড়া করানোর চেষ্টা করেন। আমরা এখানে নোংরা পানিতে কয়লা তুলতেছি, মানে যা আছে পানিতে হাসে 20-25 বছর ধরে যে ময়লা পানিতে আমরা খুব পরিশ্রম করি। সরকারের কাছে দাবি আমাদের ছেলে স্বামীকে যদি একটু চাকরি টাকরি দেয়, আমাদের কিছু খাটো, আমাদের লেখাপড়া আছে, আমাদেরকে যদি কিছু কর্ম দেয়, আমরা কর্ম খাই খাবো, এটা কষ্ট করবো না। হাতি যে রাখার পাওয়া গেছে, এখন ওই যে বসে থাকে, এখন এইগুলো করে ওতে 10-20 টাকা পাইলেও পরিশ্রম করে, অত সংসার তো চলে না। এই যে ময়লা পানি যাচ্ছে, যে পায়ে যে ঘাও হয়, খাটতে পারিনি। এই নারীদের সরকারের কাছে তারা দাবি করেছেন স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু সরকারের উপকারভোগী কর্মসূচি চালু করেছেন। এদেরকে সেই কর্মসূচির আওতায় এনে তাদের স্থায়ীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা পাশাপাশি ভালোভাবে চলতে চায় এই কর্মজীবী নারীরা। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, বড়পুকুরিয়া, দিনাজপুর। কক্সবাজারের চকুরিয়ায় গর্জন বনের ভেতরে হাতির চলার পথে হবে পাকা সড়ক। বন বিভাগকে না জানিয়েই সংরক্ষিত ওই বনে সড়ক তৈরির উদ্যোগ নিয়েছে এলজিইডি। এজন্য প্রকল্পের মাঝপথে এসে বন বিভাগের কাছে অনাপত্তিপত্র চেয়েছেন স্থানীয় সংসদ সদস্য। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা বলছেন, গর্জন বনের মাঝ দিয়ে সড়ক নির্মিত হলে মানুষ ও হাতির সংঘাত বাড়বে, হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে নেমে বায়ে গেলে খুঁটাখালী বাজার। এখান থেকে পূর্ব দিকের সড়ক ধরে 1.5 থেকে 2 কিলোমিটার গেলে মধুশিয়া গর্জন বন। বনের ভেতরে ঢুকতেই চোখে পড়ে সারি সারি গর্জন গাছ। নির্জন বনভূমির ভিতরে হাঁটার সরু পথ জুড়ে ছড়িয়ে আছে হাতির পায়ের ছাপ, কোথাও কোথাও মল। এসবই বলে দেয় এ পথে এখনো হাতি চলাচল করে। স্থানীয়রা জানান, হাতির সঙ্গে তাদের সহাবস্থান দীর্ঘদিনের। খাদ্য সংগ্রহে প্রতিদিন মধুশিয়া বনে আসা যাওয়ায় এই পথে বিনা বাধায় চলাচল করে হাতি। তাই পাকা সড়ক হলে চলবে যানবাহন, ব্যাহত হবে হাতির স্বাভাবিক চলাচল। 12টা হইতে 4টা পর্যন্ত হাতি চলাচল করলে মানুষজন থাকিলে দূরে যাবে, মানুষের আওয়াজ পাইলে হাসে নুমাইব। আর আমরা একসাথে আছি, হাতির এইখানে তো আমরা বসবাস করি, আমরা ক্ষতি করে নাই। ওই ধান পাকলে একটু ধান ক্ষতি করে, না হলে ক্ষতি করে নাই। ওইটা আমরা বসবাস, ছোট বাচ্চা নিয়ে বসবাস করি না। এই বনভূমির মধ্য দিয়ে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি। বন বিভাগের অনুমতি ছাড়াই প্রকল্পের প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। প্রকল্পের মাঝপথে এসে বন বিভাগের অনাপত্তি বা এনওসি চাওয়া হয়েছে। 20 মে যে চিঠি দেন কক্সবাজার 2 আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। তিনি সংরক্ষিত বনের ভেতর দিয়ে কমপক্ষে 30টি সড়ক নির্মাণ করতে চান। কক্সবাজারের সংরক্ষিত বনভূমিতে 2017 সালের আগস্টে রোহিঙ্গারা আশ্রয় নিলে হাতির 2টি গুরুত্বপূর্ণ করিডোর বন্ধ হয়ে যায়। সেগুলো হলো উখিয়া ঘুমধুম ও তুলাবাগান পানের ছড়া করিডোর। এছাড়া 2000 কক্সবাজার রেলপথ নির্মাণের কারণে ফাঁসিয়াখালী, মানিকপুর ও চুনতি করিডোর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন বিভাগের কর্মকর্তা জানান, এ অবস্থায় বনের ভেতরের সড়কটি নির্মিত হলে হাতির চলাচল ব্যাহত ও নষ্ট হবে বনের প্রাকৃতিক অখণ্ডতা। তাই সড়ক নির্মাণের অনুমতি দেবে না বন বিভাগ। এখানে আমাদের সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল রয়েছে, মধুশিয়া গর্জন বাগান। এখানে এশীয় হাতির চলাচলের পথ, এছাড়া অন্যান্য বন্যপ্রাণীও ওই বনে রয়েছে। পুরো দস্তুর ওখানে রাস্তা করা হলে জীববৈচিত্র্য তথা প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হবে। সেটা আমরা আমাদের পত্র যোগাযোগের মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এলজিটিকেও জানিয়েছে। বনের ভেতর দিয়ে সড়ক নির্মাণের এ প্রকল্পের বিরোধিতা করে এরই মধ্যে সরব হয়েছেন পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা। দেশের বিভিন্ন স্থানে হয়েছে প্রতিবাদী নানা কর্মসূচি। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ আজ পবিত্র শহর কোমে নেওয়া হয়েছে। সেখানে শোকযাত্রা হবে। ভোরে হেলিকপ্টারে খামেনির মরদেহ রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত কোম শহরে নেওয়া হয়। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বুধবার মরদেহ নিয়ে যাওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালা শহরে। বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। সোমবার টানা তৃতীয় দিনের মতো তেহরানের রাস্তায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে লাখ লাখ মানুষ জড়ো হয়। এ সময় যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে খামেনি হত্যার প্রতিবাদ জানানো হয়। গাজা উপত্যকায় নিজেদের প্রশাসনিক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে হামাস। প্রায় ২০ বছর ক্ষমতায় থাকার পর সোমবার এই ঘোষণা দিয়েছে তারা। হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, গাজার প্রশাসন পরিচালনার জন্য গঠিত ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা দ্রুত দায়িত্ব গ্রহণ করুক, এটাই চান তারা। হামাস বলছে, দীর্ঘদিন ধরেই গাজা শাসনকারী কমিটি ভেঙে দেওয়ার প্রস্তুতি চলছে। এর মাধ্যমে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির অধীনে বেসামরিক শাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত হলো। ২০০৬ সালে গাজার আইনসভা নির্বাচনে জয়লাভ করেছিল হামাস। ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফাতাহ গোষ্ঠীর সাথে লড়াইয়ের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে দীর্ঘ ২ দশক ধরে উপত্যকাটিতে নিজেদের শাসন বজায় রাখে হামাস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।